ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ ও ইরান চলছে ভয়াবহ যুদ্ধ। অপর প্রান্তে রয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। এই দুই যুদ্ধকে ঘিরে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। গাজায় সেনা কর্মকর্তা সহ 2 ইসরায়েলি সৈন্য নিহত। এদিকে উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করল ইরান। টার্গেট ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হামলা। এরপরেই জানাবো ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধের নিন্দা জানালো ওআইসি। এদিকে প্রতিবেদন বলছে কমায়, কিন্তু প্রকাশ্য ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি গণহত্যা তদন্তের আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। সর্বশেষ জানাবো হঠাৎ শক্তি দেখালো রাশিয়া, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনে তছনছ ইউক্রেন। শুনছিলেন সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ভিউয়ার্স, আপনারা জানেন নেতানিয়াহুর সরকার অবশ্য কোনো কিছুকেই তোয়াক্কা না করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হাজার হাজার ফিলিস্তিনকে হত্যা করেও যেন মিটছে না তাদের রক্ত পিপাসা। আগ্রাসন শুরু করেছে লেবাননেও। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইসরায়েলের দানবীয় শক্তির কাছে সবাই যেন নতি স্বীকার করেছে। আমরা কি এমন এক যুগে প্রবেশ করতে যাচ্ছি যেখানে সভ্যতার মূল্যবোধ নয়, বরং বন্দুকের নলি সবকিছু নির্ধারণ করবে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান। সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। গাজায় সেনা কর্মকর্তা সহ 2 ইসরায়েলি সৈন্য নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তর অঞ্চলে দখলদার ইসরায়েলের আরো 2 সেনার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা। এতে করে 13 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা প্রায় 800 জনে পৌঁছেছে। সোমবার 18 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা উপত্যকায় সংঘর্ষে একজন ইসরায়েলি কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী রোববার জানিয়েছে। সামরিক এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত 2 সেনা সদস্যই কেফির ব্রিগেডের 90তম ব্যাটালিয়নের সঙ্গে যুদ্ধে ছিল। অবশ্য ইসরায়েলি এই সেনাদের নিহতের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি দখলদার সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত সামরিক পরিসংখ্যান অনুসারে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই 2 সেনার মৃত্যুসহ নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা 798 জনে পৌঁছেছে। আহত হয়েছে আরো 5365 ইসরায়েলি সৈন্য। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত 5 অক্টোবর থেকে উত্তর গাজায় প্রাণঘাতী আক্রমণ অব্যাহত রেখেছে বলে জানা গেছে। ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার নামে সেখানে অভিযান চালানোর পাশাপাশি এলাকাটি অবরোধ করে রেখেছে তারা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 1.5 মাস আগে আক্রমণ শুরু হওয়ার পর থেকে উত্তর গাজায় 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। উত্তেজনার মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করল ইরান। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করল ইরান। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাজধানী তেহরানে দেশটির অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করা হয়। গাজা ও লেবানন যুদ্ধের মধ্যে গত এপ্রিল মাস থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এরই ধারাবাহিকতায় গত 1 অক্টোবর ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 181টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালানো হয়। এর জবাবে গত 26 অক্টোবর ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় রাজধানী তেহরান সহ দেশটির কয়েকটি প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ইসরায়েলি বাহিনী শতাধিক যুদ্ধ বিমান ব্যবহার করে। এরপর থেকেই ইসরায়েলে পাল্টা হামলা নিয়ে ইরানের নেতারা হুঁশিয়ারি দিয়ে আসছেন। পাল্টাপাল্টি এই উত্তেজনার মধ্যেই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করল ইরান। দেশটির প্যারামিলিটারি রেভলিউশনারি গার্ড জানায়, এসব সমরাস্ত্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যা সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। একই সঙ্গে তেহরানের বাসিন্দাদের আকাঙ্ক্ষা, ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করা হোক, যা 1 ও 2 এর চেয়েও আরো শক্তিশালী হতে হবে। নেতানিয়াহু প্রশাসন যা অনুমানও করতে পারবে না। প্রদর্শনী দেখতে আসা এক ইরানি বলেন, আমরা চাই অপারেশন ট্রু প্রমিস 3 প্রথম 2টি হামলার থেকেও আরো অনেক ভয়াবহ এমন ভাবে হামলা করা হোক, যার মাধ্যমে শত্রুপক্ষ বুঝুক ইরানের বিপক্ষে টিকে থাকা সম্ভব নয়। আরেক ইরানি বলেন, এটা ভেবে আমি খুশি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী ও উন্নত করা হয়েছে, যা দেখে শত্রুপক্ষ হামলা চালানোর কথাও ভাবতে পারবে
হবে না। ইসরায়েলের পাল্টা হামলার আহ্বান জানিয়ে প্রদর্শনী দেখতে আসা কয়েকজন বলেন, আমরা যদি জবাব না দেই প্রতিপক্ষ আমাদের উপরে আরো চড়াও হবে, তাই আমি কর্তৃপক্ষকে বলতে চাই ইরানের মাটিতে যারা হামলা চালিয়েছে তাদের কড়া জবাব দেওয়া হোক। ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধের নিন্দা জানালো ওআইসি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের যে বর্বর আগ্রাসন ও যুদ্ধ অপরাধ করে চলেছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অপরাধযোগ্য ও আগ্রাসন থামানোর জন্য সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। পশ্চিম গাজার আল শাতি শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুল এবং বেইত লাহিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বর্বর আগ্রাসন পর এই নিন্দা জানালো ওআইসি। ইসরায়েলের এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইহুদিবাদী ইসরায়েল আল শাতি শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত যে স্কুলে হামলা চালিয়েছে সেখানে উদ্বাস্ত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। ওআইসি সুস্পষ্ট ভাষায় বলেছে, ইসরায়েল সম্প্রতি যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এ অবস্থায় ইসরায়েলের অপরাধযজ্ঞ থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। প্রতিবেদন বলছে কোমায় কিন্তু প্রকাশ্য ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। গুঞ্জন উঠেছে কোমায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কিন্তু এই গুঞ্জনের মধ্যেই জনসম্মুখে দেখা গেল খামেনিকে। এর আগে গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে কোমায় আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। রোববার 18 নভেম্বর ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার একটি ছবি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন খামেনি, কিন্তু প্রতিবেদনে বলা হয় একাধিক গণমাধ্যমের দাবি করা হয়েছে যে 85 বছর বয়সী খামেনি কোমায় ছিলেন এবং তিনি তার 55 বছর বয়সী ছেলে মুস্তফা খামেনিকে একটি গোপন বৈঠকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের অক্টোবরে খামেনি গুরুতর অসুস্থ বলে জানানোর পর এই প্রতিবেদনগুলো সামনে আসে। এদিকে খামেনির এক্স অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে তাকে দেখা যায় লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেস্তবা আমানির সঙ্গে তার অফিসে কথা বলছেন। পোস্টে তিনি ফরাসি ভাষায় লিখেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি আজ দুপুরে লেবাননে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রবীণ রাষ্ট্রদূত মোস্তফা আমানির সঙ্গে তার প্রতিনিধিদের বৈঠকের ফাঁকে দেখা ও কথা বলেছেন। সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ব্যবহৃত পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে আহত প্রায় 3000 জনের মধ্যে আমানিও ছিলেন। হামলায় অন্তত 39 জন নিহত হয়েছেন। এই হামলার জন্য ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করেছে। গাজায় ইসরায়েলি গণহত্যা তদন্তের আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। ইসরায়েলি আগ্রাসনে গাজায় গণহত্যা হচ্ছে কিনা তার তদন্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এজন্য তিনি জুরিস্ট ও আন্তর্জাতিক ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এক তদন্ত কমিটি গঠনের জন্য আহ্বান জানিয়েছেন। ইটালিয়ান সংবাদ মাধ্যম ডেলি লা স্টাম্পার বরাত দিয়ে আমেরিকান বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এপি এক প্রতিবেদনে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস বলেছেন, কিছু বিশেষজ্ঞের মতে গাজায় যা ঘটছে তাতে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে। এটি আইনবিদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রবীণ প্রযুক্তিগত সংস্থার সঙ্গে মেলে কিনা তা নির্ধারণের জন্য আমাদের সাবধানে তদন্ত করা উচিত। গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম ফ্রান্সিস গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে গণহত্যার অভিযোগ তদন্তের জন্য খোলাখুলি আহ্বান জানালেন। পোপ ফ্রান্সিস সাধারণত আন্তর্জাতিক সংঘাতে কোনো পক্ষ না নিতে এবং উত্তেজনা প্রশমনের উপরে জোর দিতে সতর্ক থাকেন। এদিকে ইসরায়েল সব গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। পোপের মন্তব্যের বিষয়ে বক্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হঠাৎ শক্তি দেখালো রাশিয়া, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনে তছনছ ইউক্রেন। কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। হঠাৎ একযোগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায় 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। রোববার 17 নভেম্বর কিয়েভ, ওডেসা সহ ইউক্রেন জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 3 বছরের যুদ্ধে এই ধরনের একযোগে হামলা খুব কমই হয়েছে। এতে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের বিস্তৃত অঞ্চল। বিভিন্ন এলাকায় ধ্বংস হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য জ্বালানি স্থাপনা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের হামলায় 120টি ক্ষেপণাস্ত্র এবং 90টি ড্রোন ব্যবহার করে মস্কো। এ ঘটনার পরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী দেশ জুড়ে 140টি ক্ষেপণাস্ত্র ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়ে প্রায় 3 বছরের যুদ্ধে এই সংখ্যাটি বৃহত্তম। এবারের ব্যারেজ ইরানের তৈরি শাহেদ ড্রোনের পাশাপাশি
পাশাপাশি ক্রুজ ব্যালিস্টিক এবং বিমান থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ড্রোন ছিল। এসব ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করে রাশিয়ার বাহিনী।